কাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। সুইপিং করেছি আমরা অত্র এলাকা, তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, দুই মন্ত্রীর হুঁশিয়ারি। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া। বিগত সরকারের নেওয়া ঋণ শোধ বাড়তি চাপ, বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, মন্তব্য মন্ত্রীদের। নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করি। রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার, 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু, শসা, বেগুনের দামেও আগুন। গাজায় $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের, সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস, গার্ডিয়ানের প্রতিবেদন। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর লড়াই শুরু কাল, থাকছে না মাইটি অস্ট্রেলিয়া, চমক দেখাচ্ছে জিম্বাবুয়ে। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। কাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনার শেষ ছোঁয়া আর কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা পুরো এলাকা। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতির পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। যাদের প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সালাম বরকতদের স্মরণে মিনারের পাদদেশ থেকে আশপাশের সড়ক সেজেছে আলপনায়, চারপাশের দেয়ালে ফুটেছে বায়ান্নর উত্তাল দিন আর বর্ণমালার মিছিল। চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনারের মূল বেদিতে ও আশপাশের রাস্তায় সাদা কালো আলপনা আঁকছেন। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মিনার প্রাঙ্গণ। মধ্যরাত থেকেই শুরু হবে 21-এর প্রথম প্রহর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা করা হবে নজরদারি। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে যান চলাচলের বিধিনিষেধ। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত হবে মিনার প্রাঙ্গণ। নির্বাচিত সরকার আশায় এবার 21-এর প্রভাত ফেরিতে দীর্ঘ হবে শ্রদ্ধার মিছিল, এমন প্রত্যাশা আয়োজকদের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আরও বলেন, 180 দিনের কর্মসূচির মধ্যে খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। একই সাথে জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ।
সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব, যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে। দেশের শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রামে উত্তর কাট্টেলী নিজ বাড়িতে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সামনে বড় চ্যালেঞ্জ। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানান পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনীতি সচল ও সমৃদ্ধ করতে হবে, চট্টগ্রামকে রূপান্তর করতে হবে বাণিজ্যিক রাজধানী হিসেবে। এসব সম্ভব করতে হলে সরকারকে বিনিয়োগের দিকে নজর দিতে হবে বলেন অর্থমন্ত্রী। শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। যে বিশ্বাস আস্থা জনগণ হারিয়েছে, আস্থা সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে। এখানে কোনো স্বচ্ছতার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, গত 4 থেকে 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনাই এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃত্তি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে, জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহীর সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। তার আগে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে তার একটি স্বপ্ন আছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মতবিনিময় সভায় যোগ দেন তিনি। রাজশাহীর সমস্যা সংকট নিয়ে এই সভার আয়োজন করা হয়। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। আমি বড় কিছু শেখার চেষ্টা করছি, তবে কোনো কোথাও অনিয়ম দুর্নীতি কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সে পথে। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার শাসনামলে দারিদ্র্য বেড়েছে আশঙ্কাজনক হারে। বেকার হয়েছে কয়েক লাখ মানুষ, বেড়েছে ঋণের বোঝা, খেলাপিতে দেশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। ব্যবসায়ীদের আস্থাহীনতায় তলানিতে দেশি বিদেশি বিনিয়োগ, সংকটে রপ্তানি আর উৎপাদন, সব মিলে অর্থনীতিকে অনেকটা বিপর্যস্ত অবস্থাতে রেখে গেছেন অধ্যাপক ইউনূস। শাহাদাত হোসেনের রিপোর্ট। ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বময় ছড়িয়ে দিয়ে তিনি হয়েছেন বিশ্বজয়ী। এখন তার স্বপ্ন 3-0, পৃথিবী হবে দারিদ্র্যমুক্ত, থাকবে না দূষণ আর বেকারত্ব। কিন্তু নিজ দেশেই তার শাসনামলে বেড়েছে দারিদ্রতা, মানুষ হয়েছে কর্মহীন। মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়েনি শ্রমিকের মজুরি। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বললেও ডক্টর ইউনূসের শাসনামলে নতুন করে দরিদ্র হয়েছে 30 লাখ মানুষ। ব্যবসা বাণিজ্যে ছিল আস্থার সংকট, শিল্প কারখানায় উৎপাদন ছিল নিম্নমুখী, ব্যক্তি খাতের বিনিয়োগ নেমেছে 4 দশকের মধ্যে সর্বনিম্নে। অর্থনীতির যেগুলো চালিকা শক্তি, গ্রোথ ড্রাইভার আমরা বলি, এক্সপোর্ট, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, স্মল বিজনেস, তাদের যে ডাইনামিজম, এই পুরো জায়গাটায় বেশ বড় দুর্বলতা আছে।
শুধু ব্যবসা বাণিজ্যই নয়, 1.5 বছরে উন্নয়ন কর্মকাণ্ড বা এডিপি বাস্তবায়ন ছিল 7 বছরের মধ্যে সবচেয়ে কম, অথচ বেড়েছে সরকারের ঋণ নির্ভরতা। হিসেব বলছে প্রথম 14 মাসে অন্তর্বর্তী সরকার ঋণ নিয়েছে 2,60,000 কোটি টাকা। রাজস্ব আহরণে ধীরগতি, আগের ঋণ পরিশোধের চাপ ও পরিচালন ব্যয় সামলাতে না পারায় বেড়েছে ঋণের পরিমাণ। একটা বড় ধরনের ঋণ পরিষেবা চাপ সৃষ্টি হচ্ছে একদিকে, আর অন্যদিকে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর্থিক সক্ষমতা না বাড়িয়ে জাস্ট ঋণ করে এই 18 মাস চালিয়ে ওনারা বিদায় নিলেন। এ সময়ে খেলাপি ঋণে বিশ্বে 1 নম্বর স্থানে উঠে এসেছে বাংলাদেশ। হিসেব বলছে বর্তমানে বিতরণকৃত ঋণের প্রায় 36%ই খেলাপি, যার পরিমাণ 6,44,000 কোটি টাকারও বেশি। বিগত সরকারের আমলে ব্যাংকগুলো লুট হয়েছে। আপনি সাধারণ মানুষ হিসাবে চান এই সমস্ত মানুষদের কিছু পানিশমেন্ট হোক, কিন্তু তারা একটা বিন্দু পরিমাণ মানুষকেও পানিশমেন্ট দিতে পারে না। তবে রেমিটেন্সের উপর ভর করে রিজার্ভ পৌঁছেছে স্বস্তিদায়ক অবস্থানে, যদিও আশঙ্কা বাড়ছে রপ্তানি আয়ে, কেননা টানা 5 মাস ধরে কমছে পণ্য রপ্তানি। সব মিলে অর্থনীতির চাকা সচল করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমনটাই বিশ্বাস অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজটা সহজ ছিল না মোটেও। তবে অন্তর্বর্তী সরকার কিংবা সরকার প্রধানের সক্ষমতার কতটা কাজে লাগানো গেছে তা নিয়ে প্রশ্ন আছে জনমনে। যদি কাজে লাগানো যেত তবে সচল থাকতো অর্থনীতির চাকা, স্বস্তি ফিরত সাধারণ মানুষের জীবনে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। রমজান ও পুরান ঢাকা এ যেন এক অবিচ্ছেদ্য বন্ধন, আর এই বন্ধনের এক শৈল্পিক বহিঃপ্রকাশ ছিল কাশিদা। একসময় মুঘল আভিজাত্যের এই সুরে সেহরি খেতে জাগতেন নগরবাসী, কিন্তু যান্ত্রিকতার ভিড়ে সেই ঐতিহ্য আজ বিলীন হওয়ার পথে। ঢাকার সেই হারানো সুরে সন্ধান করেছেন আল মোহামিনুল খান। ক্লান্ত রাতের নিঝুম অন্ধকারে এই সুর যেন কেবলই গান নয়, এক দীর্ঘশ্বাস। একসময় ঢাকার আকাশ বাতাস মুখরিত হতো কাসিদার এই মোহনীয় আবৃত্তিতে। যখন যান্ত্রিক ঘড়ির অ্যালার্ম ছিল না, তখন পুরান ঢাকার মানুষের ঘুম ভাঙত মুঘল আমল থেকে বয়ে আসা ঐতিহ্য কাসিদার সুরে। রমজান মাস শুরু হইলেই আমাদের সবাইকে উঠাইতে কাশিদা আসতো, রোজদারো জিন্দারো বলে সবাইকে উঠাতো, সবাই ঘুমটা ভাঙতো। মোবাইলে যুগ পেয়ে আইতাছে না কাশিদা। আরবি শব্দ কাসিদা, যার আভিধানিক অর্থ প্রশংসামূলক কবিতা। ইসলাম ধর্মের শুরুতে আরবি সাহিত্যের জন্ম হলেও বিবর্তনের পথ ধরে তা ফার্সি, তুর্কি ও সবশেষ উর্দু ভাষায় ঢাকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 1947 সালের পর ভারত থেকে আসা উর্দুভাষী মুহাজিরদের ছোঁয়ায় এই সংস্কৃতি পায় নতুন মাত্রা। এক একজন এক এক রকম করে মানে কাসিদা গায়, কেউ হামনাত করে, কেউ গানে সুরে সুরে বলে। কাসিদা আলহামদুলিল্লাহ আমরা ছোটকাল থেকে যে দেখে বড় হয়েছি। একটা শব্দ ছিল উর্দুতে, সেটি সবসময় বলতো, কিন্তু এখন কিন্তু এটা আর বলা হয় না। সারা মাস তারা ডাকতো এরকম, শুধু চাঁদ রাতে ইফতারির শেষে তারা বাড়ি বাড়ি যেত আপনার ওই যে বকশিসের জন্য। কাশিদারও আছে ভিন্ন রূপ। রমজানের শুরুতে আমাদি, মাঝামাঝি সময়ে আল্লাহর মহিমায় ফাজাইলি, আর শেষ লগ্নে বিচ্ছেদের সুরে গাওয়া হয় রুকসাতি বা বিদায়ী কাসিদা। মুনসেফ, এজাজ কিংবা হামিদে জারদের কলমে উঠে আসা সেই শব্দগুলো আজ যেন ইতিহাসের পাতায় বন্দী। ঢাকার লালবাগ, বংশাল কি হোসেনি দালানে এখনো কাসিদা হয়, তবে তা নেহায়েতি টিমটিমে বাতির মতো। দুই দশক আগেও মালিবাগ, খিলগাঁওয়ের পথে পথে কাসিদার দল দেখা যেত। আজ সেখানে আধুনিকতার যান্ত্রিকতা। নতুন প্রজন্মের কাছে এই সুর অচেনা, অথচ এই কাসিদায় ছিল আদি ঢাকার প্রাণের স্পন্দন। এখন আর সালারে কাফেলার ডাক শোনা যায় না। একসময় যে গলিতে কাসিদার সুরে ঘুম ভাঙত সাধারণ মানুষের, এখন সেখানে কেবলই যান্ত্রিকতার শব্দ। আর তাই তো স্থানীয়দের দাবি, অনতিবিলম্বে এই ঐতিহ্যবাহী কাসিদাকে সংরক্ষণ করতে নিতে হবে সরকারি উদ্যোগ। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। রমজানের শুরুতে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বাজারে 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু, বেগুন, শসা ও গাজরের দামও 100 টাকার নিচে নয়। আর মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকায়। দর ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের।
রমজানে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে একটু প্রাণ জুড়াতে শরবতের জুড়ি নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু, যার দাম বাজারে অন্যান্য বছরের তুলনায় নতুন রেকর্ড তৈরি করেছে। রমজান শুরুর আগে থেকে লেবুর দাম বাড়ানো হয়েছে কয়েক ধাপে কয়েক গুণ। রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় টাঙ্গাইল লেবু ৮০ টাকা, কাগজি লেবু ১০০ থেকে ১২০ এবং এলাচি লেবু ১৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে অবলীলায়। সাজানো লেবুর সামনে দিয়ে ক্রেতারা ঘুরে গেলেও কিনছেন খুব কম ক্রেতাই। এমন বাড়তি দামে হতাশ ক্রেতারা, দুষছেন ব্যবসায়ীদের। রমজান মাসের আগে সবকিছুর দাম বেড়ে যায়, যেমন লেবু বাড়ছে, কাঁচামরিচ বাড়ছে, টমেটো বাড়ছে। যারা মনে করেন যে কেরি করে নিয়ে আসে ট্রাকে বা যাই করে, ওইখান থেকে মনে করেন বাড়তে এই পর্যন্ত চলে আসে। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে রমজানে বাড়তি চাহিদার তালিকায় থাকা অন্যান্য সবজিগুলো। বেগুন, শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা কেজিতে, টমেটো ৮০ টাকা আর গাজর ১০০ টাকা কেজি। আর মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকায়। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বাড়তি। রমজানের আগের থেকেও বেশি ছিল, তো এখন রমজানের যেহেতু প্রভাব পড়ছে এখনো বেশি। ৫-৬ রোজা পর্যন্ত একটু বেশি থাকে, বাজার সীমিত চলে আসবে ৫-৬ দিনের মধ্যে। রমজান আসলেই ব্যবসায়ীদের এমন অজুহাতে নাখোশ ভোক্তারা। এই সংকট সমাধানে বাজার মনিটরিং ও পণ্যের দাম স্থিতিশীল রাখতে নতুন সরকারের কাছে দাবি ভোক্তাদের। মধ্যস্বত্বভোগীরাই আসলে এই দামটাকে বাড়ায়, তো মধ্যস্বত্বভোগীদেরকে কঠোর হস্তে দমন করতে পারলেই আমার মনে হয় যে বাজারের অবস্থা স্থিতিশীল অবস্থা আসবে। এই চাঁদাবাজ যদি উঠে যায়, আমরা সব জনগণ, বাংলাদেশের মানুষ আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। এদিকে সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 330 টাকায় বিক্রি হলেও দাম কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। তবে স্থিতিশীল রয়েছে ডিমের দাম, ডজন প্রতি বিক্রি হচ্ছে 110 টাকায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ভাষা আন্দোলনের ৭৩ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি বাগেরহাটের কৃতি সন্তান চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ। তার লেখা রাষ্ট্রভাষা গানটি ভাষা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল, মুক্তিযুদ্ধেও ছড়িয়ে দিয়েছিল চেতনার আগুন। সরকারের কাছে তার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষাবিদরা। জামাল হোসেন বাপ্পা, তথ্য চিত্রের রিপোর্ট। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ ও ইপিআরের গুলিতে শহীদদের রক্ত ঝরার খবর সেদিনই পৌঁছে যায় বাগেরহাটে। সেই রাতেই চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ রচনা করেন ভাষা আন্দোলনের প্রথম গান রাষ্ট্রভাষা। পরদিন ২২ ফেব্রুয়ারি বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট শেষে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মাঠে প্রতিবাদ সমাবেশে তিনি নিজেই গানটি পরিবেশন করেন। রাষ্ট্রভাষা আন্দোলনও করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, এই পংক্তি দ্রুত ছড়িয়ে পড়ে। তার কণ্ঠে ও কথায় উদ্বুদ্ধ হয় ছাত্র জনতা এবং আন্দোলনে নতুন গতি সঞ্চার করে সেই গান। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ১৯৫৩ সালে খুলনার দ্য ইস্টার্ন প্রেস থেকে প্রকাশিত পাকিস্তান পল্লীগীতি সংকলনে তার এই বিখ্যাত গানসহ মোট ১৬টি গান স্থান পায়। তবে স্বাধীনতার এত বছর পরও ভাষা আন্দোলনের প্রথম গানের এই গীতিকার ও সুরকার রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। স্থানীয় বাসিন্দারা তার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন। এই গানটি বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রথম গান, যে গানটা পরবর্তীতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রূপ পেয়েছে কিন্তু যথাযথ স্বীকৃতি পায়নি। এই গুণীজনের নামে প্রতিষ্ঠিত পাঠাগারটি স্থানান্তর করে তার সমাধির পাশে স্থায়ীভাবে নির্মাণের আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা। ভাষা আন্দোলনের কবি যিনি কোনো স্বীকৃতি পাননি, তার আহ্বান করতে চাই যেন সে এই কবি হিসেবে স্বীকৃতি পান। কিন্তু আমরা চাই কবি পাঠাগারটা সমাধির কাছে বানায় দিক। ১৯১৫ সালে বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের ফতেপুর গ্রামে জন্ম নেন কবি শেখ শামসুদ্দিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখনো জমে ওঠেনি ঈদ কেনাকাটা। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, নিউ মার্কেট এলাকায় ঈদ কেনাকাটার কি চিত্র দেখছেন এখন?
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক তেমনই আমরাও একই চিত্র দেখতে পেরেছি। রাজধানীর নিউ মার্কেটে এসে আমরা বেশ কয়েকটি বিপণী বিতান কিন্তু আমরা ঘুরেছি এবং প্রত্যেকটার চিত্রই কিন্তু একই ধরনের দেখেছি। সকাল থেকে আমরা এখন পর্যন্ত আছি, সেই যে স্বাভাবিক সময়ে যে ক্রেতারা থাকেন মার্কেটগুলোতে সেই সময়ের চিত্রও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তো বিক্রেতারা বলছেন আজকে প্রথম শুক্রবার হওয়ায় হয়তো সন্ধ্যা নাগাদ, বিকালের পর কিংবা সন্ধ্যার দিকে কিছু ক্রেতা হয়তো মার্কেটে আসতে পারেন ঈদের জন্য কেনাকাটা করতে। তবে এখন যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার মার্কেটগুলোতে এসে ঘুরে ঘুরে দেখছেন কিংবা দর কষাকষি করে ফিরে যাচ্ছেন। যারা আসছেন তারাও অতটা কেনাকাটায় এখনও মনোযোগী হচ্ছে না, তারা মূলত দেখছেন যে আসলে নতুন কি কি এসেছে এই বছর ঈদকে কেন্দ্র করে। তো তারা বিক্রেতারা সারা বছরই কিন্তু এই রমজান কিংবা ঈদকে কেন্দ্র করে তারা ব্যবসা বাণিজ্যের নানান পরিকল্পনা করেন। সেই এবছরও তারা ঈদকে কেন্দ্র করে নতুন নতুন তারা পোশাক উঠিয়েছেন সকল ধরনের বা শ্রেণী পেশা মানুষের জন্যই। তো আপনি জানেন যে নিউ মার্কেট এলাকাটা হচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু এখানে বেশিরভাগ কেনাকাটা করতে আসেন। তো তারা এখনও মার্কেটগুলোতে আসছেন, দেখছেন এবং ঘুরে ফিরে যাচ্ছেন। খুব কম ক্রেতারাই কিন্তু এখন পর্যন্ত কেনাকাটা করছেন। তা ব্যবসায়ীরা বলছেন হয়তো আর কয়েকদিন গেলে এই কেনাকাটাটা জমজমাট হয়ে উঠবে। তো এখন পর্যন্ত কিন্তু তবে বরাবরের মতোই কিন্তু ক্রেতারা এই মার্কেটে এসে অভিযোগ করছেন যে দামটা একটু বেশি। তো যেটা প্রতি বছরে এই অভিযোগটা আমরা শুনতে পারি। তো ক্রেতারা বলছেন যাতে দামের দিকে ব্যবসায়ীরা একটু নজর দেয়, তাহলে হয়তো তাদের সাধ্যের মধ্যে তারা কেনাকাটা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ তথ্য। 700 কোটি মার্কিন ডলার ব্যয়ে পুনর্গঠন করা হবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি পরিষদের উদ্বোধনী সভায় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাজাখস্তান, আজারবাইজান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে অর্থ প্রদান করেছে। পরিকল্পনা অনুযায়ী উপত্যকার রাফায় অন্তত 4 লাখ বাসস্থান তৈরি করা হবে। এছাড়া স্থিতিশীল বাহিনী নামে 20,000 সেনা মোতায়েনেরও কথা উল্লেখ করেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। পারমাণবিক কর্মসূচি বন্ধে 10 দিনের মধ্যে চুক্তি না করলে হামলার মুখে পড়তে পারে ইরান, হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান ও সেনা সমাবেশ বাড়িয়ে সর্বাত্মক প্রস্তুতিও নিয়ে রেখেছে পেন্টাগন। যৌথ হামলায় অংশ নিতে ইসরায়েলও প্রস্তুত, তবে এসব নিয়ে ততটা চিন্তিত নয় ইরান। মার্কিন হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণু ইস্যুতে জেনেভায় আলোচনায় সামান্য অগ্রগতি হলেও চুক্তির বিষয়ে সন্দিহান ওয়াশিংটন। তাই তেহরানকে নতি স্বীকারে বাধ্য করতেই 10 দিনের ডেডলাইন দিয়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য হামলা সফল করতে মধ্যপ্রাচ্যে রণতরী, সাবমেরিন, বোমারু বিমান ও 40,000 সেনা প্রস্তুত রেখেছে পেন্টাগন। পাশাপাশি পাল্টা আঘাত ঠেকাতে মার্কিন ঘাঁটিগুলোতে বসানো হয়েছে পেট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তেজনার পারদ ছুঁয়েছে ইসরায়েলেও। তীব্র আক্রমণের মাধ্যমে ইরানকে কাবু করতে যে কোনো মুহূর্তে যৌথ হামলায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত তারা। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। যদি আয়াতুল্লাহরা ভুল করে আমাদের উপর আক্রমণ করে তাহলে তারা কল্পনাতীত প্রতিক্রিয়া ভোগ করবে। তবে মার্কিন ও ইসরায়েলি এমন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। তাদের দিকে আসা যে কোনো রণতরীকে সাগরের তলদেশে পাঠানোর মতো শক্তিশালী অস্ত্র হাতে রয়েছে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি পদে অসৎ আচরণের অভিযোগে গ্রেপ্তারের পর তদন্তের স্বার্থে ছাড়া পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। 66তম জন্মদিনে তাকে গ্রেপ্তার করে টেমস ভ্যালি পুলিশ। অভিযোগ রয়েছে বাণিজ্য দূত থাকাকালে কুখ্যাত জেফ্রি অ্যাপিস্টাইনের কাছে গোপন সরকারি নথি ফাঁস করেছিলেন তিনি। এদিকে ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট করে বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে রাজপরিবার পূর্ণ সহযোগিতা করবে বলেও নিশ্চিত করেন তিনি। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।